গল্প মানেই অনুভূতি, গল্প মানেই জীবনের আয়নায় নিজেকে খুঁজে পাওয়া। স্বাগতম আপনাদের কথা কলের আয়নাতে, যেখানে প্রতিটি গল্পে লুকিয়ে থাকে নতুন অনুভূতি আর নতুন শিক্ষা। আজ আমরা শুনব একটি দারুণ গল্প, চিত্তচিরে চৈত্র মাস। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্পের চতুর্থ পর্বটি। আপনি কি জানেন, অষ্টাদশী তার বুকের মাঝে আস্ত একটা বাহার ভাই পুষে রেখেছে। ফুলপ্রিয় অষ্টাদশীর কাঁটার প্রতি এত ঝোঁক বড়ই আশ্চর্যে। তুমি কি জানো মেয়ে, চলতি পথে জাদুকর ভালোবাসা প্রেমিক ডাকাতের মতো তোমাকে ছিনিয়ে নেবে। মৌসুমি বাতাসে উড়ে যাবে ভালোবাসা, হৃদয়ের চোরা পথে তুমি হারিয়ে যাবে। তুমি লুটপাট হয়ে যাবে, তুমি চৌচির হয়ে যাবে। গানটা শুনেছিলে মেয়ে? তুমি আমার মাঝে ডুবতে এসো না, হারিয়ে যাবে। কি লাভ নিজেকে হারানোর? নিষিদ্ধতে আসক্ততা কেন মেয়ে? চিত্রা উত্তর দিল না। এই বাহার ভাইয়ের দিকে তাকিয়ে থেকেও যেন বিশ্বযুদ্ধ জয় করার মতন আনন্দ পাওয়া যায়। অনুভূতিরা মাঝে মাঝে এত মিষ্টি হয় কেন? বাহার পকেটে দুহাত গুজে বের হতে নিলেই চিত্রা আনমনেই বলে উঠল, আপনি আমার হুট করে বুকের বাপাস ব্যথা বাহার ভাই। আপনি আমার মন কেমনের রগ। আপনি বৃষ্টির দিনে ভিজে চুপচুপে সাদা শাড়ি। আপনি আমার শখ বাগানের ক্যাকটাস ফুল। আপনি আমার সহজ সরল অঙ্কের সাইডের দেওয়া লাল কালিতে ফুটে ওঠা কিঞ্চিত ফুল। আপনি খুব খারাপের বহিঃপ্রকাশ, কিন্তু আপনিই আমারই কেবল। বাহার যেতে বিয়েও ফিরে তাকাল, হাসল না, মুখ গম্ভীরও করল না, কেবল ধীর কণ্ঠে বলল, আমি তোমার চায়ের কাপের নীল রাঙা বিষ, যা পান করলে তোমার মৃত্যু নিশ্চিত, অথচ তুমি পান করতে মরিয়া। শোনো মেয়ে, রঙ্গনা, প্রেম ভালো, তবে তোমার প্রেমিক না। ভাদ্রমাস শেষ, সময়টা ঠিক আশ্বিনের দ্বিতীয় দিন। দীর্ঘ 9 দিন পর চিত্রা পা রাখল নিজের শখের বাড়িতে। রোগা সোগা, চোখ মুখ শুকনো, শরীর শুকিয়ে গেছে, গায়ের রংটাও কেমন হালকা মেটে রং ধরেছে। তবে এখন সে কিছুটা সুস্থ, স্বাভাবিকভাবেই হাঁটাচলা করতে পারছে। ইতিমধ্যে চেরিকে বাহিরের দেশে নেওয়ার বন্দোবস্ত প্রায় শেষের দিকে। চেরি কোনো উন্নতি দেখা দিচ্ছে না। চিত্রা বাড়িতে পা রাখতেই থম মেরে থাকা বাড়িটা উৎসব মুখর হয়ে উঠল। কিঞ্চিত হইচই শোরগোল শোনা গেল, কিন্তু এর মধ্যেই ছাদ থেকে চিত্রাদের বাড়ির কাজের মেয়ে দোয়েলের চিৎকার ভেসে এলো। সবাই হুড়মুড় করে ছাদে যেতেই অবাকে হাঁ হয়ে রইল। চিত্রার রঙ্গনা, মৌসন্ধ্যা, পিচ ফুল সহ আরও অনেকগুলো ফুল গাছ মাটিতে পড়ে আছে। দেখেই বোঝা যাচ্ছে ইচ্ছেকৃতভাবে কেউ এ কাজটা করেছে। সন্ধ্যার প্রকৃতি তখন বিষণ্ণ, সাথে বিষণ্ণ অষ্টাদশীর হৃদয়। দুপুর হতে এ অবধি সে কেঁদেছে, কাঁদতে কাঁদতে চোখমুখ প্রায় ফুলে যাওয়ার উপক্রম। তার জীবনের সবচেয়ে কোমল একটা অংশ হল তার শখের বাগান, অথচ কেবল আজ না, প্রায় এ নিয়ে দ্বিতীয়বার তার সাথে এই ঘটনা ঘটেছে। কে বা কারা এই কাজ করে এটা বোধগম্য না কারোরই, কেবল চোখ মেলে দেখতে হয় শখ বাগানের বিধ্বস্ততা। প্রথম যখন এই রকম ঘটনা ঘটল, তখন প্রকৃতিতে কেবল আষাঢ় মাস এসেছে। দিন রাত কেবল বর্ষণধারা আপন গতিতে ঝরে যায়। এমনই টানা 2 দিন বৃষ্টির পর ক্ষান্ত হল প্রকৃতি। বাহার তখন টুরে গিয়েছে, চিত্রারও শরীরে জ্বর, তাই আর বাগানের যত্ন নেওয়া হয়নি। অথচ 2 দিন পর প্রকৃতির ঝড়ের সাথে চিত্রার শরীরের জ্বর কমতেই চিত্রা ছাদে গেল নিজের প্রিয় গাছগুলোকে ছুঁয়ে দেওয়ার জন্য। কিন্তু ছাদে উঠে সে হতবম্ব। বাগানের সবচেয়ে সুন্দর সুন্দর ফুল গাছগুলোর টব ভেঙে একাকার। বৃষ্টির পানিতে টবের পানি ধুয়ে মুছে কাদায় মাখামাখি ছাদ। সেদিন চিত্রা পাগলের মতন কেঁদেছিল। সবাই বলেছে ঝড়ের কারণে হয়তো টবগুলো পড়ে ভেঙে গিয়েছে, অথচ চিত্রা বিশ্বাস করেনি, মানেনি সে কথা। কারণ যে ফুলের টবগুলো ভেঙেছে সেগুলো নিচেই রাখা ছিল। ওগুলো ঝড়ের বাতাসে পড়লে খুব বেশি হলে টব ফেটে যেত, কিন্তু এমন বিশৃঙ্খলভাবে ভাঙত না। চিত্রার কান্না দেখে সেদিন বিকেলেই তুহিন অনেকগুলো ফুলের চারা এনে দিয়েছিল। অতঃপর একটানা 2 দিন কান্নাকাটির পর চিত্রা সে ব্যথা ভুলেছে। আজ আবার এতগুলো মাস পর একই ঘটনা ঘটল। বাড়িতে এতগুলো মানুষ থাকা সত্ত্বেও ফুলের টবের কি নির্মম অবস্থা। ঘরের দরজায় তুমুল শব্দ হতেই ধ্যান ভাঙল চিত্রার। চোখের অশ্রুকণাদের বোধহয় ফুরিয়ে এসেছে। চিত্রা কাঠের দরজার দিকে দৃষ্টি দিল, গভীরভাবে বোঝার চেষ্টা করল কে এসেছে। তন্মধ্যেই অহির ডাক ভেসে এলো, চিত্রা, দরজা খোলো তো, দেখি, দরজা খোলো। অহিয়াপা হসপিটালেই ছিলেন সারাদিন, হয়তো এখন এসেছে। বাড়ির পরিস্থিতিও তো তত ভালো নয়, ঘরের দৌড় দিয়ে বসে থাকাটা আদেও মানানসই। চিত্রা জানে এই কাজটা বেমানান, তবুও সে কাজটা করেছে। প্রিয় কিছুর কিঞ্চিত ক্ষতিও যে ভেতরটা ভেঙে দেয়, হোক সেটা মানুষ কিংবা বস্তু। চিত্রার ভাবনার মাঝেই বাহির থেকে অহির আবার ডাক ভেসে এলো, চিত্রা, খোলো না দরজাটা।
চিত্রা সারাদিনের অনশন ভাঙল, ঘরের দরজা বন্ধ করে রাখার প্রতিজ্ঞাটাও ঝিমিয়ে এলো। অলস শরীর নিয়ে উঠে দাঁড়ালো চিত্রা। ধীর গতিতে দরজাটা খুলে দিতেই মুখমণ্ডলের সামনে দৃশ্যমান হল অহিয়াপার নিষ্পাপ সাধাসিধে চেহারাটা। চিত্রাকে দরজা খুলতে দেখেই বাড়ির সদস্যদের প্রাণে পানি এলো। একে একে চিত্রার মা, বড় মা ছুটে এলো। হুড়মুড় করে ঢুকে পড়ল চিত্রার ঘরে। চিত্রা তখনও নিরুত্তর। চিত্রার শ্যামলা রঙের কারণে অধিক কান্নার পরেও গালে লাল আভা দেখা দেয়নি, কিন্তু চোখ মুখে তখনও অশ্রুকণাদের আধিপত্য। চিত্রার মা মুনিয়া বেগম মেয়ের গালে হাত রাখলেন, খুব ধীর থেকে ধীর কণ্ঠে বললেন, কেঁদেছিস কেন বোকামে? তোর জন্য তোর তুহিন ভাইজন না হয় আবারও চারা গাছ এনে দেবে, এমন কারণে কাঁদতে হয় নাকি? মায়ের আদুরে আলাপে চিত্রা ঠোঁট ফুলালো, চোখ মুখ আধার হয়ে এলো তার। এই তো মনে হচ্ছে হয়তো এখনই কেঁদে দিবে। অহি হয়তো বুঝতে পারল চিত্রার অনুভূতির মতিগতি, তাই ব্যস্ত ব্যস্ত কণ্ঠে বলল, কাঁদিস না, কাঁদিস না, দাঁড়া, আমি তোর জন্য একটা জিনিস এনেছি। চিত্রার কাঁদো কাঁদো চোখে মুখে ভর করল বিস্ময়। অহিয়াপা তার জন্য কিছু এনেছে, অথচ অহিয়াপার আগে এসব ব্যাপারে কখনো হেলদোল দেখা যায়নি। চিত্রা যখন অধীর আগ্রহে দরজার দিকে তাকিয়ে রইল, অহিয়াপা মিনিট দুইয়ের মাঝেই 4টি ফুলের টব নিয়ে হাজির হল। 2টো টব দোয়েলের হাতে আর 2টো তার নিজের হাতে। চিত্রা ফ্যালফ্যাল করে কেবল তাকিয়ে আছে। সে ঠিক বুঝতে পারছে না তার সাথে হচ্ছেটা কি। এতটুকু বয়সে কি তারও মতিভ্রম হচ্ছে? না হলে অহিয়াপার মতন মানুষ কিনা ফুলের টব এনেছে নিজে যেচে, তাও আবার চিত্রার জন্য। কেবল চিত্রা না, অবাক হল উপস্থিত সবাই। অহি কখনোই বাড়িতে ঘটে চলা ঘটনার স্রোতে গা ভাসায় না। তাকে বরাবরই দেখা যাবে পড়ার টেবিলে কিংবা তার ঘরের বারান্দায়, অথচ আজ সে মেয়ে বোনের অশ্রু মুছাতে ফুলের টব এনেছে ভাবতেই সকলের শরীরে কিঞ্চিত আনন্দের ধারা বয়ে গেল। অহি সবার হতভম্ব মুখখানার দিকে একবার চাইল। মেঝো চাচি, বড় চাচি সকলের দৃষ্টি তার দিকে নিবদ্ধ। এর কারণে সামান্য অস্বস্তিতে গা কাঁপল অহির। সবার হতভম্ব মুখের দিকে তাকিয়ে মিনমিন করে বলল, আসলে বড় আপা দুপুরে কল করে বলেছিল চিত্রার গাছগুলো নাকি ভেঙে গেছে, তাইও নাকি দরজা আটকে বসে আছে, কান্নাকাটি করছে, তাই কয়েকটা চারা গাছ নার্সারি থেকে কিনে আনলাম। বাড়ির পরিস্থিতি, এমনকি চিত্রার পরিস্থিতিও তত একটা ভালো নেই যে এসব নিতে পারবে, তাই নিয়ে এলাম। সারাদিনের মন খারাপ যেন হাওয়ায় মিলিয়ে গেল। চিত্রা বরাবরই অহিয়াপাকে পছন্দ করে বেশি। অহিয়াপার দৃঢ়তা সম্পন্ন চালচলনটাই চিত্রার পছন্দের কারণ, কিন্তু অহিয়াপা গম্ভীর মুখ বলে তাদের ভাব এত জমেনি কখনোই। অথচ সেই অহিয়াপাই আজ চিত্রার খুশির কথা ভাবছে, এটাই যেন চিত্রাকে রাজ্যের সুখ এনে দিল। চিত্রা ছুটে এলো অহির দিকে, খুব শক্ত করে জড়িয়ে ধরল অহিয়াপার ছোটখাটো শরীরটা। বাঁ হাতটায় টান পড়লে কেমন চিনচিদে ব্যথা করে উঠল চিত্রার, কিন্তু সে ব্যথায় তোয়াক্কা করল না চিত্রা। সব ব্যথা ছাপিয়েও যেন আজ অহিয়াপার আগমন ঘটেছে। চিত্রার পাগলামো দেখে উপস্থিত সবাই হাসল। যাক, বাড়িটাতে এতদিনে প্রাণ ফিরল, কেমন সতেজতায় ভরে গেল চারপাশ। আশ্বিন মাসে সচরাচর বৃষ্টির দেখা যায় না, আকাশে কেবল তুলোর মতন মেঘেদের ছড়াছুনি দেখা যায়। শরতের নরম তুলতুলে আকাশ, আদুরে প্রকৃতি, সজীব গাছপালা দেখতেও ভালো লাগে। অথচ আজ প্রকৃতি শরতের রূপে নেই। ঝিরিঝিরি বৃষ্টিতে প্রকৃতি কিঞ্চিত সিক্ত, যে বৃষ্টির ছাটে ভিজে যাচ্ছে চিত্রার শরীরের ঢিলে ঢালা জামাটাও। জামার জায়গায় জায়গায় বৃষ্টির ফোঁটার চিহ্ন পরিলক্ষিত, কিন্তু চিত্রার সেখানে ধ্যানই নেই। সে ফুলের টবে নতুন মাটি চেপে চেপে দিতে ব্যস্ত। এই মেয়ে, শুনলাম আজ নাকি প্রচুর কেঁদেছ। হুট করে এমন ডাকে ভীত হল চিত্রা। ডান হাতের মুঠোয় থাকা মাটিগুলোকে আরেকটু শক্ত করে চেপে ধরে কেঁপে উঠল, কিন্তু কণ্ঠের মালিককে চিনতে তার সামান্য অসুবিধে হল না। সে অবাক উত্তর দিল, বাহার ভাই, কোথায় ছিলেন কাল থেকে এ অবধি? কালো টি শার্টটার গলার দিকটা টানতে টানতে বাহার উত্তর দিল, পার্সোনাল কাজ। কি কাজ বাহার ভাই? চিত্রার প্রশ্নে বাহার ভ্রু কুচকাল, বেশ তীক্ষ্ণ কণ্ঠে বলল, পার্সোনাল কাজ মানে বুঝো না? যেখানে ব্যক্তিগত শব্দটা উল্লেখ আছে সেখানে সেটার বিশ্লেষণ চাওয়াটা বেশ বোকামি, অথচ তোমায় আমি বুদ্ধিমতী ভাবি। বাহারের কথার ধরনে আবারও মনের কোণে মেঘ জমল চিত্রার। মুখটা অপমানে ছোট হয়ে গেল। সে বেশ শুকনো কণ্ঠে উত্তর দিল, দুঃখিত। তা আজ নাকি অনেক চারাগাছ পেয়েছ? বাহার যে পরিস্থিতি ঘোরানোর চেষ্টা করল তা বুঝতে বাকি রইল না চিত্রার। সেও মাথা নাড়িয়ে বলল, হ্যাঁ বাহার ভাই, জানেন আমার সব সুন্দর ফুলের টবগুলো কে যেন ভেঙে ফেলেছে। কি ভেঙেছে বলো তো? তোমার কাছের কেউ না তো? বাহারের প্রশ্নাত্মক বাক্যে অবাক হল চিত্রা। তার কাছের কেউ ভেঙেছে মানে কি? বাহার ভাই কি বলতে চাইল? তবে কি বাহার ভাই জানে কে এ কাজখানা করেছে? ভাবুক চিত্রার মাথায় চিন্তারা দলা পাকিয়ে গেল।
হাঁসফাঁস করে উঠল হৃদয়কোণ। অধৈর্য কণ্ঠে তাই সে জিজ্ঞেস করল, আমার কাছের কেউ? কিন্তু কেন বাহার ভাই? আর কেই বা করেছে? চিত্রার প্রশ্নে বাহার ঠোঁট উল্টিয়ে বুঝালো যে এর উত্তর তার জানা নেই। হতাশার দীর্ঘশ্বাস বের হয়ে এলো চিত্রার বুক চিরে। মন খারাপ করে বলল, বাহার ভাই, রঙ্গন ফুলের গাছটাও ভেঙে গেছে। অলকানন্দা তো আছে, তোমায় না হয় অলকানন্দা বলবো। এবার বলো তো, নতুন চারাগাছগুলো কোন কোন ফুলের? অলকানন্দা, হাসনাহেনা, সন্ধ্যামালতী আর শ্বেতচন্দন। বাহ, অনেক তো। আর কিছু চাই? বাহারের প্রশ্নে চিত্রার দুষ্ট বুদ্ধিগুলো মাথাচাড়া দিয়ে উঠল, টকবক করে উঠল ডানা ঝাপটিয়ে। চিত্রা বাহারের দিকে ঘুরে বাহারকে পুরো পা থেকে মাথা অবধি দেখে কুটিল হেসে বলল, হ্যাঁ চাই তো, আপনাকে চাই। বাহার মেয়েটার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলল, খুব গভীরভাবে কি যেন ভাবল, অতঃপর অনমনে বলল, আমায় চেও না অলকানন্দা। আমায় চাইলে বড়জোর প্রাপ্তির খাতায় বিরাট এক শূন্যতার হাহাকার মিলবে, আমায় মিলবে না। বাহার দাঁড়াল না আর, কাঁধের ব্যাগটা শক্ত করে ধরে নিজের ঘরে চলে গেল। চিত্রা কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল কিছুক্ষণ। মানুষটাকে বেশ ক্লান্ত দেখাচ্ছে, মাঝে মাঝে মানুষটা কোথায় উধাও হয়ে যায়। রাত 10টা। অনেকগুলো দিন পর সওদাগর বাড়িতে রাতের খাবারের সময় নক্ষত্রদের মেলা বসল। বড় চাচি, বড় চাচা, মুনিয়া বেগম, নুরুল সওদাগর, তুহিন, চাঁদনি, মাহাতাব, লতা বেগম, চিত্রার ফুপি, ওহি, চিত্রা, দিশান, ত্রিশান সবাই খাবার টেবিলে অবস্থিত। মুনিয়া বেগম তার বড় জা এবং চিত্রার ফুপি অবশ্য খাবার বেড়ে দিচ্ছে, আর বাকিরা খাবার খাওয়ায় মগ্ন। এর মাঝেই সিঁড়ি বেয়ে বাহারকে নিচে আসতে দেখে ডাক দিল নুরুল সওদাগর, এই ছেলে, দাঁড়াও, কথা আছে। যেহেতু তাদের মেইন দরজার বাইরে ছাদের সিঁড়ি, সেহেতু সবাই বাহারকে তেমন খেয়াল করেনি। নুরুল সওদাগরের ডাকেই সবার দৃষ্টি বাহারের দিকে গেল। বাহারও হয়তো প্রস্তুত ছিল না হুট করে ডাকের, তাও আবার নুরুল সওদাগর এমন অনাকাঙ্ক্ষিত সময় ডাকবে, সেটা যেন ভাবনার বাইরেই। থমথমে পরিবেশে সকলের অবাক দৃষ্টির দিকে চোখ বোলাল নুরুল সওদাগর। অতঃপর ভাত নাড়তে নাড়তে বেশ ধীর কণ্ঠে বলল, ভেতরে এসো, অত দূর থাকলে কথা বলে স্বাচ্ছন্দ্য বোধ করব না। দূরের মানুষ দূরে থাকাই ভালো, আপনি বলুন, আমি শুনছি। বরাবরের মতনই বাহারের কাঠখোট্টা জবাবে বিরক্ত হলেন নুরুল সওদাগর। হাতে নেওয়া ভাতের লোকমাটা আবার থালায় রেখে দিল সে। কপাল কুঁচকে গম্ভীর কণ্ঠে বলল, আমাদের সন্দেহের তালিকায় কিন্তু তুমিও আছো, তাই এমন কিছু করো না যেন সন্দেহ প্রখর হয়। এটা তো স্বাভাবিক কথাই, যে লোক নিজের মেয়েকে সন্দেহের তালিকায় রাখতে পারে, সে যে আমাকেও রাখবে এটা আমি জানি। নতুন কোনো খবর থাকলে বলেন। এমন একটা খবর পাওয়ার পর অন্য কেউ হলে ঘাম ছুটে যেত হয়তো, অথচ এ ছেলের কেমন গা ছাড়া ভাব। বিরক্তিতে তেতো হয়ে উঠল নুরুল সওদাগরের অনুভূতি। সে আর কথা না দমিয়ে রেখে বেশ ধমকে বলল, কাল তুমি কোথায় গিয়েছিলে? তুমি কি জানো আজ ওহির উপর অ্যাসিড নিক্ষেপ করা বাইকের ছেলে দুটোরই লাশ পাওয়া গেছে? কাল তুমি শহরে ছিলে না, আজ শহরের বাইরে খুব পুরনো একটা বাড়ি থেকে ছেলে দুটোকে পাওয়া গেছে। মহিন যেদিন খুন হলো সেদিনও তোমার খোঁজ খবর ছিল না। হিসেবগুলো কেমন একে একে মিলে যাচ্ছে খেয়াল করেছ? ওহির সবেমাত্র মুখে দেওয়া ভাতের লোকমাটা গলায় আটকে গেল নুরুল সওদাগরের কথা শুনে। নাকে মুখে খাবার উঠে বাজে অবস্থা। নুরুল সওদাগরের বলা কথাটা সবাইকেই যেন অবাক করে তুলল। শেষমেশ কিনা লোকটা বাহারের দিকেও আঙুল তুলল। সবাই যখন ব্যতিব্যস্ত হয়ে ওহির দিকে পানি তুলে দিল, বাহার তখন হো হো করে হেসে উঠল। একটা ছন্নছাড়া ভাব নিয়ে বলল, পুলিশদের কি এটাই কাজ নাকি? অপরাধী না পেলে এড়ে ওড়ে অপরাধী বানিয়ে দেওয়া? এ কেমন বিচার? যাই হোক, আপনার দরকারি কথা কি শেষ? আমি এবার যাই। নুরুল সওদাগর ড্যাব ড্যাব করে তাকিয়ে রইল। এ ছেলের মনে প্রাণে কি একটুও ভয় নেই? এমন একটা কথা শোনার পরও একটা মানুষ এত স্বাভাবিক কি করে থাকে? ভাবতেই হতাশার একটা শ্বাস বেরিয়ে এলো। নুরুল সওদাগরের চুপ থাকা দেখে আফজল সওদাগর বেশ শীতল কণ্ঠে বাহারকে বলল, যেহেতু আইনের চোখ তোমার দিকে পড়েছে, একটু সাবধানে থেকো। আচ্ছা, সাবধানে না থাকলে কি হবে? কেঁচো খুঁজতে গিয়ে কেউটে বেরিয়ে আসবে নাকি? বাহারের কথার ধরনে সবাই হতভম্ব চোখে তার দিকে তাকিয়ে রইল। বাহার অবশ্য তার ধার ধারল না, বরং খুব স্বাভাবিকভাবেই হাঁটতে হাঁটতে মেন গেট পেরিয়ে রাস্তায় চলে গেল। রাতের রাস্তা আবার তার বেশ প্রিয়। নিশ্চুপ হয়ে সবাই কেবল সে যাওয়ার দিকে তাকিয়ে রইল। নীরবতাকে ভেঙে আফজাল সওদাগর কথাকে অন্যদিকে ঘুরিয়ে বললেন, আচ্ছা, তোমার কি মনে হয় নুরু, ওই ছেলে দুটিকে কে মেরেছে? কোনো ক্লু পাচ্ছি না।
যদি মহিন ওদের দিয়ে কাজটা করায় তাহলে মহিন তো মারাই গেছে, ওদের খোঁজ জানল কে? আর খুব সম্ভবত মহিনকে যে মেরেছে সেই এ কাজ করেছে। তোমরা সত্যি সত্যিই বাহারকে সন্দেহ করছো? হ্যাঁ ভাইজান, সন্দেহের খাতায় তো সবার নামই রাখতে হয়, আর কেসটা এত জটিল হচ্ছে যে না রাখলে উপায় নেই। আফজল সওদাগর হতাশার একটা শ্বাস ফেললেন। কি যেন বলতে না পারায় ছটফট ভাব ফুটে উঠল মুখে। কেউ খেয়াল করল কিনা কে জানে। মাঝে অতিবাহিত হলো আরও দিন 2। আজ চেরিরা চলে যাবে দেশ ছেড়ে, রাত 9:30টার ফ্লাইট। সওদাগর বাড়িতে ঘোর শোকের ছায়া। বাচ্চাটার জ্ঞান ফিরলে কেমন তাকিয়ে থাকে, আবার ঘুমের ওষুধের জোরে ঘুমিয়ে যায়। কোনো কথা বলে না, কেমন জড় পদার্থ। অথচ এই মেয়েটার হাসিতেই বাড়িতে মুক্তা ঝরত। বাড়ির ড্রয়িং রুমে সকলের নিস্তব্ধতা যেন হাহাকার করে উঠছে। অবনী বেগম কেবল ধীর স্বরে কেঁদে যাচ্ছেন। অবশেষে অনবরত কান্না থামানোর জন্য ধমক দিলেন মুনিয়া বেগম। শক্ত কণ্ঠে বললেন, এত কান্নাকাটি করছো যে, সেই ভিনদেশে গিয়ে শক্ত থাকবে কিভাবে? তোমার সাথে কিন্তু কেউ থাকবে না, এখন থেকেই তে শক্ত হতে হবে। আপনি আর সন্তানের মর্ম কি বুঝবেন? পরগাছা লাগিয়েছেন। বজ্রপাত হলেও যেন এমন ভয়ঙ্কর নিশ্চুপতা হতো না যতটা এ কথার প্রভাবে হয়েছে। অপ্রত্যাশিত কথাটা যেন বাড়ির গহীনে রোপণ করে রাখা অনেক বছরের ভিত্তিটাকে খানিক নাড়িয়ে দিল। উপস্থিত সবাই বিস্ফোরিত নয়নে অবনীর দিকে তাকিয়ে রইল। কথাদের তীক্ষ্ণ আন্দোলনেই যেন চুপ করে গেল সবাই। অনেকের কাছে বোধগম্য হল না অবনী কি বলেছে, আবার অনেকে মানতে পারছে না অবনী এমন কিছু বলেছে। আফজল সওদাগরের স্ত্রী রোজা সওদাগর ভয়ঙ্কর এক ধমক দিয়ে উঠলেন ছোট যাকে। চোখ রাঙিয়ে বললেন, আক্কেল জ্ঞান কি শোকে খেয়ে ফেলেছিস? কোথায় কাকে কি বলতে হবে তা কি ভুলে গেলি? পুরনো কাসুন্দি ঘাটলে কেবল গন্ধ ছাড়া কিছুই বেরোবে না। ওহির মা, তুই নিজের পায়ে নিজে কুড়াল মারিস না, তবে অতীতের অনেক কিছু বেরোবে। অবনী হয়তো নিজেও প্রস্তুত ছিল না এমন একটা কথা বলার। তাই অতিরিক্ত শোকে আর রাগে মানুষের বিবেক বুদ্ধি লোপ পায়। তাই অতিরিক্ত রাগে বা শোকের বলা কথার আঘাতে অনেক মানুষ হারায়। অবনী নিজের ভুল বুঝতে পেরে থতমত খেয়ে গেল। আমতা আমতা কণ্ঠে মুনিয়া বেগমের উদ্দেশ্যে বলল, ছোট আপা, আপনাকে আসলে ওভাবে কথাটা বলতে চাইনি। আসলে সন্তানের চিন্তায় মাথাটা খারাপ হয়ে গেছে, বুঝেনি তো? না অবনী, আমি আসলে বুঝি না সেসব, পরগাছা লাগিয়েছি কিনা। মুনিয়া বেগমের খোঁচা মারা কথাটা ঠিক গায়ে লেগে গেল অবনীর। মুখ ছোট হয়ে এলো তার। বাড়ির ছোট সদস্য তুহিন, ত্রিশান, দিশান, চিত্রা, ওহি কেবল দেখে গেল এই নীরব যুদ্ধ। তারা যুদ্ধের ভাষা কিছুই বুঝল না, কিন্তু এটুকু তারা ঠিকই জানে যে মুনিয়া আর অবনী নামের নারী দুজন সবসময় একে অপরের বিপরীতে শীতল একটা যুদ্ধ চালিয়ে যায়। অন্যান্য সময় হলে এ যুদ্ধের কোনো কিছুতেই তারা আগ্রহ প্রকাশ করত না, কিন্তু আজকের ব্যাপারটা একদমই ভিন্ন। আজকে কথার ভাষাগুলো কেমন বিষাক্ত, তিক্ত কিছু দ্বারা মোড়ানো। এই শীতল যুদ্ধকে স্থগিত করতে রোজা সওদাগর গম্ভীর স্বরে বলে উঠলেন, বাচ্চাদের সামনে তোদের কথাগুলো বেমানান, এতটুকু বোঝার ক্ষমতা তোদের ফাঁকা উচিত। বড় চাচি, ছোট চাচি অমন কথা বলল কেন? আম্মু কেন বুঝবে না সন্তানের কষ্ট? আমাদের আম্মু আছে না, এসব কেন বলল ছোট চাচি? ঠিক এ ভয়টাই পেয়েছিল ঘরের বড় সদস্যরা। চিত্রার প্রশ্নে তাদের ভেতর ভয়ের দানাগুলো কেমন শিরা উপশিরায় ছড়িয়ে গেল। নুরুল সওদাগর ধমকে উঠলেন মেয়েটে, এই, তুমি বড়দের মাঝে কথা বলছো কেন? তুমি কখনো ঠিক হবে না, তাই না? বড়রা ছোটদের মাঝে এমন অহেতুক কথা বলতে পারলে ছোটদেরও সে কথার বিশ্লেষণ চাওয়ার অধিকার আছে আব্বু। আপনি ধমকটা সঠিক জায়গায় ব্যবহার করতে পারেননি বলে আজ মানুষ এসব কথা বলার সুযোগ পেয়েছে। তুহিন সবসময়ই গম্ভীর ছেলে, কিন্তু সঠিক জায়গায় সঠিক কথা বলতে সে ভুলে না। বোনকে প্রচুর ভালোবাসি কিনা? নুরুল সওদাগরের ধমকে চিত্রার চোখে জলেরা অবাধ্য হল। টইটুম্বুর হয়ে ঘর বসালো চোখের ভেতরের আস্তরণে। ঠোঁট ফুলিয়ে কান্না এলো। বাবা সবাইকে কত ভালোবাসে, অথচ তার বেলাতেই এসে এতটা নিষ্ঠুর হয়ে যায় কেন? তুহিনের কথা যে অবনী বেগমের তেমন ভালো লাগেনি তা অবনী বেগমের মুখ চোখের ভাব দেখেই বোঝা গেল। সে মুখটাকে পাংশুটে বর্ণ করে তুহিনের উদ্দেশ্যে বলল, ভুল মানুষমাত্রই হয় তুহিন, তাই বলে বড়দের এভাবে বলা উচিত না। তোমার মতন ছেলের কাছে অন্তত এসব আশা করা যায় না। বড়রা যদি নিজেদের সীমাবদ্ধতা ভুলে যায় তবে এসব হবেই চাচি। আপনার জন্য এ বাড়ির ইতিহাসটা ভীষণ আধার, তাই আপনার এসব অসামঞ্জস্য কথা না বললেই খুশি হব। সময়ে ভদ্রমানুষ কিন্তু আদব ভুলে বেয়াদব হয়ে যায়। অবনী বেগম হতভম্ব চোখে তাকিয়ে রইলেন তুহিনের দিকে। তুহিনের মতন ঠান্ডা ছেলে কিনা তাকে এসব বলেছে?
অপমানে অপমানে শিউরে উঠলেন সে। নুরুল সওদাগরের দিকে তাকিয়ে অভিযোগের সুরে বললেন, আপনার সন্তান আমার সাথে এমন আচরণ করছে, কিছু বলবেন? নুরুল সওদাগর বরাবরই ছেলের সাথে তর্কাতর্কিতে কম যান, কারণ সে তার ছেলেকে জানে। ছেলে তার অনেক ভদ্র, কিন্তু মা বোনের প্রতি বেশি পজিটিভ। সেখানে তার এই সত্তার উপর কেউ আঁচড় কাটলে সে হিংস্র হয়ে যায়। তবুও নুরুল সওদাগর ডাক দিলেন ছেলেকে, রাশভারী কণ্ঠে বললেন, তুহিন, থামো, তোমার চাচি হননি, সম্মান দাও তাকে। বড়দের সাথে অভদ্রতা তোমায় শেখায়নি কিন্তু। তুহিন সোফা ছেড়ে দাঁড়িয়ে গেল। সোফার সামনে সেন্টার টেবিলের উপর থাকা ফুলদানিটা আছাড় মেরে ভেঙে ফেলল। হুট করেই শান্ত তুহিন রাগী হয়ে উঠল। মুখ চোখে যেন অগ্নিবর্ষণ হচ্ছে। গলার রগ টান টান হয়ে ফুলে গেছে। সে সিংহের মতন গর্জন দিয়ে উঠে বলল, আপনি যা শিখিয়েছেন তা সমাজে দেখালে আপনার মুখ থাকবে তো? আর কত বলবেন, আর কত? আপনাদের জন্য আমরা হীনমন্যতায় ভুগি। লজ্জা হয় না আপনাদের? আবার আমার বোনকে নিয়ে আপনি কথা বলেন। আপনার মুখে ওর নামটাও বেমানান। কথা শেষ করেই ধপাধপ পা ফেলে তুহিন নিজের রুমে চলে গেল। হুট করেই ড্রয়িং রুমের এমন বিধ্বস্ততায় অবাক সবাই। রোজা সওদাগর মুখ বাঁকিয়ে উঠলেন, বিরক্ত স্বরে বললেন, ওহির মা, কয়লা ধুইলে ময়লা যায় না, তুই তার প্রমাণ। তুহিনের মতন ঠান্ডা ছেলেটাকেও রাগিয়ে দিয়েছিস। তোর জন্য আমার ছোট দেওয়ারটা দেশমুখী হয় না, সংসার থাকতেও বৈরাগী সে। তোর জন্য ওহি মেয়েটা আজ এমন নিস্তব্ধ, অথচ তুই মানুষ হইলি না, সংসারটা খেলি। আমার সোনার সংসারে হাত দিয়েছিস। অবনী আঁচল মুখে চেপে কেঁদে দিল। আজ অনেকের অনেক কথায় যেন কেমন ভয়ঙ্কর অতীতের আভাস দিল। হতভম্ব মানুষজন কেবল দেখে গেল এই কাণ্ড। তাদেরকে আরেকটু অবাক করে দিয়ে ঘরে প্রবেশ করল বিধ্বস্ত বাহার, যার মাথা ফেটে রক্ত বেরিয়েছে, টি শার্টটাও ছিঁড়ে গিয়েছে, ডান হাতের কনুয়ের দিকে ছিলে আছে। বিধ্বস্ত এই বাহারকে দেখার পর সবার ভেতর উত্তেজনারা পাখা ঝাপটানো শুরু করেছে ক্রমাগত। আজ বছর এক তো হতে চলল মানুষটাকে সবাই দেখছে, অথচ এমন রূপ কখনোই দেখা হয়নি। এজন্য হয়তো অবাক ভাবটা বেশি। বাহারকে দেখে সবার প্রথম মুনিয়া বেগমই দৌড়ে এলেন। ব্যতিব্যস্ত কণ্ঠে বললেন, বাবা, কি হয়েছে তোমার? এত ব্যথা পেয়েছ কিভাবে? ইস, আসো, সোফায় এসে বসো। বাহার দ্বিমত পোষণ করল না, বরং বেশ বাধ্য ছেলের মতন সোফায় গিয়ে বসল। সেই সোফায় বসতেই সম্বিত ফিরে পেল সবাই। অতঃপর শুরু হলো হম্বতম্বি। চিত্রা বাহারের বরাবর সোফাতেই বসেছিল। সে উঠে গেল না, উৎকণ্ঠিত হল না, কেবল নিশ্চুপ হয়ে দেখল বাহারকে। এমন বাহারকে কখনো দেখেনি সে, হয়তো আজ তাই মানতে পারছে না সে দশা। ওহি ঠান্ডা শরবত এনে দিল। চিত্রার ফুপি দুধের মাঝে হলুদ দিয়ে নিয়ে এলো। মুনিয়া বেগম তোয়ালে ভিজিয়ে নিয়ে এলো। অথচ বাহার শটান সোজা হয়ে বসে রইল, কোনো হেলদোল করল না, ব্যথার মুখ কুচকাল না। কিন্তু তার ক্ষতগুলো দেখলে যে কেউ বুঝবে ব্যথার গভীরতাটা ঠিক কতটুকু। সবার এত অস্থিরতায় বাহার নিবিড় রইল, নিবিড়ভাবে পর্যবেক্ষণ করল যেন সবটা। সাথে দু একবার পলক ঝাপটে দেখে নিল চিত্রাকেও। সবার ব্যস্ততার মাঝে গম্ভীর নুরুল সওদাগরের কণ্ঠ ভেসে এলো। রাশভারী কণ্ঠে সে বলল, মারামারি করেছ? গুন্ডামি করার গুণটাও যে তোমার মাঝে আছে জানা ছিল না। এমন তীক্ষ্ণ কথার পরিবর্তে বাহার মলিন হাসল, ক্ষীণস্বরে বলল, বখাটের খাতায় যার নাম জলজল করে তার বখাটে গুণ থাকবে না সেটা ভাবলেন কিভাবে? নুরুল সওদাগর হয়তো আরও কিছু বলতেন, কিন্তু তাকে চুপ করিয়ে দিল চিত্রা। খুব ভদ্রতার সাথে বলল, আব্বু থামুন, ক্ষত যার এমনিতেই আছে তার ক্ষত বাড়ানোর কি প্রয়োজন? অনেক তো ক্ষত করলেন, মাঝে মাঝে প্রলেপও লাগালে পারেন। চিত্রা নামের মেয়েটির মুখে যে এমন কথা উচ্চারিত হবে তা সবারই ভাবনার বাইরে ছিল, যার জন্য উপস্থিত সবাই হতবিহব্বল, দৃষ্টি চিত্রাতে নিবদ্ধ। আজ যেন একের পর এক চমকের তাজ্জব সওদাগর বাড়ি। হুট করেই বাড়ির মানুষগুলো যেন বড্ড অপরিচিত হয়ে উঠেছে। এতটা অপরিচিত তারা হয়তো কখনোই ছিল না। উপস্থিত বিস্মিত সব চেহারার মাঝে কেবল একজনের মুখে চাপা হাসির রেখা দেখা দিল, যে মানুষ চিত্রাকে ঘাত প্রতিঘাতের বাণী শুনিয়েছিল। পরপর ছিলেও মেয়ের এমন উত্তর দেওয়ার ভঙ্গিমাতে নুরুল সওদাগরও যেন কথা বলতে ভুলে গেলেন। মেয়ের দিকে কতক্ষণ তাকিয়ে রইলেন, নিরুত্তর। আশপাশ হাতড়ে যখন ভাটা পড়ল শব্দগুচ্ছের সমুদ্রে, সে নতজানু হয়ে প্রস্থান নিলেন। সে যেন দেখলেন মিছে ক্ষমতার আস্ফালন এখন আর চলবে না, ভ্রমের কার্তুজ ভেঙে পড়ছে অনবরত। নুরুল সওদাগর চলে যেতেই সকলের ভেতর থাকা টানটান উত্তেজনারাও মিয়ে এলো। বুক ভরে শ্বাস নিল সবাই। তারা ভেবেছে এই হয়তো নুরুল সওদাগরের বাজখাই গলা ফেটে পড়বে, এই হয়তো ছোট্ট চিত্রা পিষে যাবে নুরুল সওদাগরের কথার তীক্ষ্ণতায়। কিন্তু তেমন কিছু হলো না। রুদ্ধশ্বাস সময়ের পরিসমাপ্তি হল। সবাই আবার ধ্যান দিল বাহারের দিকে। ছেলেটাকে কেমন ক্লান্ত দেখাচ্ছে। মুনিয়া বেগমের ভীষণ মায়া হল। ছেলেটার চুলগুলোতে হাত বুলিয়ে দিল, ধীর কণ্ঠে শুধালো, বাবা,
তোমায় যে বড় ক্লান্ত লাগছে। ঠিক কি হয়েছে বাবা? বাহার সে প্রশ্নের উত্তর দিল না, বরং কেমন কণ্ঠে যেন বলল, আমায় আগে একটু ভাত দিবেন আন্টি, বড্ড খিদে পেয়েছে। কণ্ঠটা কেমন অসহায় শোনালো, কেবল পেটের ক্ষুধা না, মনে হলো এ যেন কত বছরের না পাওয়ার হাহাকার। বাহারের কণ্ঠে আজ অসহায়ত্ব, খেতে চাওয়ার হাহাকার। মুনিয়া বেগম সাথে সাথে ছুটে গেলেন রান্নাঘরে, প্লেট ভরে ভাত নিয়ে এলেন। তার জীবনে এমন নিঠুর আবদার যেন সে আর শোনেনি। একটু ভাত দিবেন, কথা যার মাঝে যেন কিছু একটা ছিল যা নাড়িয়ে দিল সকলের অন্তরের অন্তঃস্থল। ভাত আনতেই কোনো বাক্যব্যয় না করেই হাত ধুয়ে বাহার খাওয়া শুরু করল। খুব মন দিয়ে খাবার খেল। এতদিনে কখনো বাহারকে এমনভাবে খেতে দেখেনি কেউ, বরং হয়েছে উল্টোটা। কত সময় যেন দেখা যেত বাহারের পড়ার টেবিলে উন্মুক্ত রাখা খাবারের থাল, যার এক বিন্দু খাবার নড়চড় হয়নি। কত কত সময় বাহার খাবারের প্লেট ফিরিয়ে দিত। খাবারের প্রতি তার বড্ড অনীহা, অথচ সে বাহার আজ তৃপ্তি করে খাচ্ছে। মায়া হলো লতা বেগমেরও। কাঠখোট্টা মহিলাটাও আদুরে কণ্ঠে জিজ্ঞাসা করল, বাবা, সারাদিন খাওনি তাই না? বাহার খাওয়ার সাথেই খুব স্বাভাবিক স্বরে উত্তর দিল, না, আসলে পকেটে টাকা ছিল না। মাস শেষ তো, টিউশনির টাকাও শেষ। বেকার মানুষের বেঁচে থাকাটাই তো যুদ্ধ আন্টি। সে যুদ্ধে আমাদের ভাত না খেয়ে কতগুলো দিন কাটানোর গল্প থাকে, ফুটপাতে রাত কাটানোর গল্প থাকে, প্রিয় মানুষ হারানোর গল্প থাকে, আপন মানুষদের আবদার পূরণ করতে না পারার গল্প থাকে, সাথে গল্প থাকে আমাদের বখাটে হওয়ার। দারিদ্রতা এমন একটা রোগ যা মানুষকে বেহায়া করে দেয়, আর বেকারত্ব এমন একটা অভিশাপ যা মানুষকে লজ্জাহীন করে দেয়। অথচ প্রতিনিয়ত আমাদের বাঁচতে হয় লজ্জায় লজ্জায় হীনমন্যতায়। সিগারেটের ধোঁয়া দেখে মানুষ ঠাট্টা করে বলে বেকারের বিলাসিতা। কেবল ওই নিকোটিন জানে কত হাহাকার উড়িয়ে দেই আমরা সেই ধোঁয়ায়। মানুষ তো শালা বেইমান, নিকোটিন অন্তত সেটা না। কথা শেষ, সাথে খাওয়া শেষ। সবাই কেবল নীরব শ্রোতা। বাহার ছেলেটা এত কথা বলতে জানে এটা কেউই জানত না। এক বাক্য থেকে দু বাক্যে কোনো কথা তার গিয়েছে কিনা সন্দেহ। আর আজ সে ছেলে কিনা বেকারত্বের হাহাকার পাঠ করল। অথচ এতদিন সবাই ভাবত বাহার মানেই ভবঘুরে ডোন্ট কেয়ার ভাবের ব্যক্তি, ব্যথা আঘাত যাকে ছুতে পারে না। এই ছিল কথাকলের আয়নাতে আজকের গল্পের চতুর্থ পর্ব, চিত্তচিরে চৈত্র মাস। গল্পটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে লাইক দিন, আর নতুন নতুন গল্প শুনতে কথাকলের আয়নায় ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের ফেসবুক পেজটিও ফলো করতে ভুলবেন না। খুব শিগগিরই আমরা ফিরে আসব গল্পের পরবর্তী পর্ব নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, আর মনে রাখবেন গল্পের মাঝেই লুকিয়ে থাকে জীবনের অনেক কথা। কথাকলের আয়নার সাথেই থাকুন। ধন্যবাদ।